14 মে 2016 সকাল 9টার সময় 14 বছরের একটা ছেলে নীলেশ যখন তার মাসির বাড়িতে যায়, সে দেখে মাসির বাড়ির সদর দরজা বন্ধ রয়েছে। নীলেশের বাড়ি থেকে 2-3টে বাড়ি পরে তার মাসির বাড়ি। মাসির বাড়ির সদর দরজা সচরাচর বন্ধ থাকে না। নীলেশ অনেক ডাকার চেষ্টাও করে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজই আসে না। এরপর নীলেশ বাড়ির পিছনের জানালা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে যে আদৌ বাড়িতে কেউ আছে কিনা। কিন্তু সে যেটা দেখে সেটা গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্য। আসলে দুটো ঘরে 5 জনের লাশ পড়েছিল, একজন মহিলা ও 5 জন নাবালক শিশুর। পুরো ঘর রক্তে ভেসে যাচ্ছিল। দৃশ্যটা দেখার পর নীলেশ দৌড়ে তার দাদার কাছে পৌঁছে যায় আর বলে মাসি ও দিদিদের সাথে কিছু একটা হয়েছে। ঘরের চারিদিকে রক্ত পড়ে রয়েছে আর তাদের লাশও পড়ে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কে এই বাড়ির 5 জনকে এইরকম নির্মমভাবে হত্যা করেছে? 4 জন নাবালক বাচ্চার সাথে কারই বা সমস্যা থাকতে পারে, নাকি এই হত্যার পিছনে অন্য কোনো কারণ রয়েছে? জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার অপরাধের গল্পগুলো। আর ভিডিও শুরু করার আগে এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এই রকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ভিন্ড জেলার বীরেন্দ্রনগর এলাকায়। এরপর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা জঙ্গলের আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে নীলেশের মাসির বাড়িতে পুরো এলাকার লোক জড়ো হয়ে যায়। পুলিশকেও খবর দেওয়া হয়। এসপি নবনীত ভাসিন খবর পাওয়া মাত্র ফরেন্সিক টিম সহ পুরো পুলিশ টিম নিয়ে পৌঁছে যায় ঘটনাস্থলে। প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে ওই বাড়িতে একজন বিধবা মহিলা রীনা শুক্লা, বয়স 31 বছর, মেয়ে ছবি যার বয়স 10 বছর, রীনার ভাসুরের মেয়ে যার বয়স 16 বছর ও 2 জন ভাগ্না ভাগ্নি অম্বিকা ও গোলু যাদের বয়স 12 ও 13 বছর, তাদেরকে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে এটা বুঝেছিল যে 5 জনকে ছুরি দিয়ে পেটে আঘাত করার ফলেই তাদের মৃত্যু হয়েছে। একটা বাড়িতে 5 জনের হত্যা, যেটা সেই সময় একটা চর্চার বিষয় হয়ে উঠেছিল। পুরো গ্রাম এই হত্যাকাণ্ড দেখে ভয় পেয়ে গেছিল। প্রাথমিক তদন্তে এটা মনে হচ্ছিল যে তাদের বাড়িতে রাতে ডাকাতি হয়েছিল, আর সেই ডাকাতরাই এই হত্যার কাণ্ডটি ঘটিয়েছে। কারণ পুরো বাড়িতে এদিক ওদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল। কিন্তু পুলিশ যখন ভালো করে পুরো বাড়ি তল্লাশি চালায়, তখন তারা বুঝতে পারে কোনো দামি জিনিস সেখান থেকে মিসিং হয়নি। এমনকি টাকা পয়সা ও ঘরেই ছিল। তার মানে এটা কোনো ডাকাতির কেসই নয়। এরপর পুলিশ বডিগুলোকে পোস্টমর্টমের জন্য পাঠায়। ফরেন্সিক টিম সেই বাড়িতে রাখা কাঁচের গ্লাস থেকে কিছু ফিঙ্গারপ্রিন্ট ও আরও কিছু তথ্য প্রমাণ নিজেদের হেফাজতে নেয়। এরপর পুলিশের মেন তদন্ত শুরু হয়। পুলিশ প্রথমে রিনার মোবাইলের সিডিআর বের করেন, যাতে দেখা যায় 2টো নম্বর থেকে মাসখানেকের ভিতর রিনাকে প্রায় 364 বার ফোন করা হয়েছে। এমনকি তারা ঘন্টার পর ঘন্টা কথাও বলতো ফোনে। আর মজার বিষয় এটা হলো যে 2টো নম্বরই একটা ব্যক্তির নামেই লিস্টেড ছিল। এদিকে পোস্টমর্টম রিপোর্ট চলে আসে, তাতে জানা যায় 5 জনকেই ছুরি দিয়ে পেটে আঘাত করার ফলেই তাদের মৃত্যু হয়েছে। এমনকি নাবালক গোলু, যার হাতে দড়ি দিয়ে বেঁধে রাখার চিহ্নও ছিল। বিধবা মহিলা রীনা শুক্লার প্রাইভেট পার্ট থেকে পাওয়া সিমেন্সের স্যাম্পেল থেকে এটা জানা যায় যে মৃত্যুর আগে তার সাথে শারীরিক সম্পর্কও করা হয়েছে। কিন্তু রেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কেসটা রেপ মার্ডারের নয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জায়গা সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় কারোর সাথে রিনার সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা ছিল না। তাহলে হত্যাগুলো করলো কে, আর এই হত্যাগুলো করার মোটিভই বা কী ছিল? এরপর পুলিশ সেই নম্বর থেকে উঠে আসা ব্যক্তির বাড়িতে পৌঁছায়, যার নাম অঙ্কুর দীক্ষিত ওরফে নিতেশ, যার বয়স প্রায় 24 থেকে 25 বছর হবে। পুলিশ সেখানে গেছিল জিজ্ঞাসাবাদের জন্য যে রীনা শুক্লার সাথে অঙ্কুরের কী যোগাযোগ। কিন্তু পুলিশ দেখে অঙ্কুর ভয়ে পালানোর চেষ্টা করে। পুলিশে তাকে ধরে ফেলে আর থানায় নিয়ে আসে। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশের জিজ্ঞাসাবাদে অঙ্কুর প্রথমে তো আমি কিছু জানি না, আমি কিছুই বলতে পারবো না এইসব বললেও পরে পুলিশের প্রশ্নে জড়িয়ে সমস্ত সত্যিটা স্বীকার করে। আর তখনই একটা ছোট্ট গল্পের প্রকাশ হয়। আসলে অঙ্কুর রীনা শুক্লার বাড়িতে ভাড়া থাকা এক মহিলার বাচ্চাদের টিউশন পড়াতে যেত। সেখানে রিনার সাথে তার দেখা। রিনা তার হালচাল জিজ্ঞাসা করত। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় আর তারপর প্রেম।
তাদের প্রেম সময়ের সাথে সাথে এতটাই গভীর হয় যে অঙ্কুর রাতেও রিনার বাড়িতে যেত দেখা করার জন্য। রিনা শুক্লা ছিল বিধবা। বছর দুয়েক আগে তার স্বামী কোনো একটা রোগে মারা গেছে। অঙ্কুর নার্সিং ট্রেনিংও নিয়েছিল, সেজন্য ঘুমের ওষুধ সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। তাই অঙ্কুরকে রিনার কাছে যাওয়া যাতে কেউ না দেখতে পায়, সেজন্য অঙ্কুর প্রায়শই রিনাকে ঘুমের ওষুধ এনে দিত তার বাচ্চাদের খাবারে মিশিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। রিনাও আগে বাচ্চাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিত, তারপর অঙ্কুরকে বাড়িতে ঢুকতে দিত। এইভাবেই চলছিল। কিন্তু 13ই মে 2016 একটা অন্য ঘটনা ঘটে। রিনা তার বাচ্চাদের ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেও সেদিন হঠাৎই 13 বছরের গোলুর কিছুক্ষণের মধ্যেই ঘুম ভেঙে যায়। হয়তো তার ঘুমের ওষুধের ডোজটা কিছুটা কম পড়ে গেছিল, আর তার কানে অদ্ভুত কিছু আওয়াজ আসে। তারপর যখন গোলু উঠে পাশের ঘরে গিয়ে দেখে, সে তো অবাক। সে দেখে তার মাসি রিনা ও পড়াতে আসা টিউশন টিচার অঙ্কুর অপ্রীতিকর অবস্থায় রয়েছে। গোলুকে দেখে রিনা ও অঙ্কুর অবাক হয়ে যায়। তারা ভয় পেয়ে যায় যে এই ঘটনার কথা যদি সে সবাইকে বলে দেয়, তাহলে তাদের সমাজে আর মান সম্মান কিছুই থাকবে না। তাই অঙ্কুর ও তার প্রেমিকা রিনা গোলুকে হত্যা করার কথা ভাবে, আর দড়ি দিয়ে প্রথমে তার হাত পা বাঁধে, এমনকি তার মুখেও কাপড় গুঁজে দেওয়া হয় যাতে সে আওয়াজ না করতে পারে। এরপর ছুরি দিয়ে গোলুর পেটে 2-3 বার আঘাত করা হয়, যার ফলে গোলু সেখানেই মারা যায়। এই আওয়াজ শুনে মহিমা ও অম্বিকা ওই ঘরে আসে। তারা দেখে রিনা ও অঙ্কুর গোলুকে হত্যা করেছে। এরপর অঙ্কুর মহিমা আর অম্বিকাকেও হত্যা করে সেমভাবে। এদিকে রিনার মেয়ে ছবিও সেই সময় চলে আসে। সেও দেখে ফেলে মহিমা আর অম্বিকাকে হত্যা করার দৃশ্য। অঙ্কুর তাকেও হত্যা করতে যায়। রিনা প্রথমে তাকে আটকায় যে তার মেয়েকে যেন না হত্যা করা হয়, কিন্তু অঙ্কুর রিনাকে জানায় 3জনকে হত্যা করেছি, যেটা ছবি দেখে নিয়েছে। তাই ও গিয়ে পুলিশের কাছে সব কিছুই বলে দিতে পারে, যার জন্য আমরা ফেঁসে যেতে পারি। তাই তার মেয়েকেও তারা নিঃশব্দে হত্যা করে। প্রথম 3টে বাচ্চাকে হত্যা করার সময় রিনা কিছু না বললেও নিজের মেয়ে ছবিকে হত্যা করার পর সে আফসোস করছিল। রিনার এই আফসোস দেখে অঙ্কুরও ভয় পেয়ে যায়। সে ভাবে রিনা যদি পুলিশের চাপে সব বলে দেয়, তাহলে তাকে 4টে খুনের জন্য সারা জীবন জেলে কাটাতে হবে। তাই অঙ্কুর কোনো প্রমাণ না রাখার জন্য রিনাকেও হত্যা করে, আর তারপর ঘরের জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে সে পালিয়ে যায়, যাতে দেখে মনে হয় যে চুরি ডাকাতি করতে এসে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এগুলো সব অঙ্কুর নিজের মুখে স্বীকার করেছে। রিনা শুক্লার বাড়িতে কাঁচের গ্লাসে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট, রিনার প্রাইভেট পার্ট থেকে পাওয়া সিমেন্সের ডিএনএ টেস্ট করা হয়, যা অঙ্কুরের ডিএনএর সাথে ম্যাচ হয়ে যায়। অঙ্কুরের বলা জায়গা থেকে পুলিশ এই রক্তাক্ত ছুরিটাও উদ্ধার করে। তারপর পুলিশ অঙ্কুরকে কোর্টে তোলে। সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিম্ন আদালত প্রায় 34 মাস পর অঙ্কুর ওরফে নীতিশকে ফাঁসির সাজা দেয়। এমনকি সাজা দেওয়ার সময় জজ সাহেব এও বলেছিল, যে ব্যক্তি তার অবৈধ সম্পর্কের জেরে 5জনকে নির্মমভাবে হত্যা করতে পারে, সে সমাজের পক্ষে ক্ষতিকর। সেই ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই। পুলিশ যখন এই ঘটনার খুলাসা করে, তখন অঙ্কুরের বাড়ির লোক মানতে নারাজ ছিল যে তাদের ছেলে এমন কাজ করতে পারে। 24 থেকে 25 বছর বয়স হবে ছেলেটির, সবে জীবন শুরু করেছিল। তার জীবনের শুরুতেই এই 5জনকে হত্যা করার দায় তার মাথায় চেপে বসল। এখন অঙ্কুর জেলে রয়েছে। তারা এখন হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্টে, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে। হয়তো তার ফাঁসির সাজা থেকে মুক্তিও পেতে পারে। তো বন্ধুরা, 4টি নাবালক বাচ্চার তরতাজা জীবন এইভাবে শেষ করে দিল অঙ্কুর ও রিনা মিলে। এত কিছুর পরও রিনার নিজেরও শেষ রক্ষা হলো না। এর চেয়ে হয়তো এটাই ভালো হতো যে বাচ্চারা ঘুমিয়ে থাকতো, তারা এই নোংরামো না দেখলে হয়তো তাদের জীবনটা বেঁচে যেত। আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।